আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় নানা ধরনের মবের ঘটনা দেখেছি। একটা হুজুগ তুলে একদল লোক কোনো একজনকে আক্রমণ করছে, কোনো একটা বাড়ি ভেঙে দিচ্ছে অথবা কোনো একটা বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে, এগুলো আমরা দেখেছি। এবং তার চূড়ান্ত একটা প্রদর্শন আমরা দেখেছিলাম রাজবাড়িতে। এক পীরকে তিনি মারা যাওয়ার পর তার লাশ কবর থেকে তুলে সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনা আমরা দেখেছিলাম। সেই ঘটনাগুলি কি কোনো শাস্তি হয়েছিল, কোনো সাজা হয়েছিল, কোনো বিচার হয়েছিল? এই প্রশ্নটা করছি এই কারণে যে আপনারা মনে রাখবেন, বিচারটা কেন হয়? যে কোনো একটা বিচার যখন ঘটে, সরকার যখন কোনো একটা বিচার করে, রাষ্ট্র যখন কারো কোনো অপরাধীর বিচার করে, বিচারটা এই কারণে করে যে যিনি অপরাধটা করেছেন তার যেমন একটা শাস্তি হওয়া দরকার, পাশাপাশি যাতে নাকি পরবর্তী কোনো সময়ে ওই ধরনের অপরাধ কেউ করতে আগ্রহী না হয়, তার জন্য একটা উদাহরণ তৈরি করে। এবং এই উদাহরণটা দেখার পর অন্যরা ভাবে যে এই কাজটা করাটা আমাদের জন্য নিরাপদ হবে না, এবং এটা করলে আমার এই ধরনের শাস্তি হতে পারে। সে ধরনের কোনো শাস্তির ব্যবস্থা কি বিগত অন্তর্বর্তীকালীন সরকার অথবা পরবর্তীকালে বর্তমান যে বিএনপি সরকার তারা করেছেন? তারা করেননি। এই এত কথাগুলি বললাম কেন? এইগুলি বললাম এই কারণে যে আমরা এবার কি দেখলাম। গত শনিবার দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে একজন পীরকে তার আস্থানায় যে মেরে আস্থানায় আগুন ধরিয়ে দেওয়া হলো এবং সেই পীরকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হলো। কারা হত্যা করলো? কিছু লোক। প্রথমে বলা হলো অনেক লোক ছিল, কিন্তু পরে আমি দেখলাম যেটা ম্যাক্সিমাম 15-20 জন অথবা 50 জন লোক। তারা ওই গ্রামের কিংবা গ্রামের বাইরে, এগুলো হয়তো পরে ধীরে ধীরে হয়তো উদ্ঘাটিত হবে, কারণ এগুলি ভিডিও ফুটেজ অনেকে করেছে, নিজেরা নিজেদের বাহাদুরি প্রকাশ করার জন্য করেছে। সেই ভিডিও থেকে আমরা জানতে পারবো এগুলো আসলে কারা, এই ঘটনাগুলি ঘটালো কারা। এটা নিয়ে আলোচনা হবে এখন কয়েকদিন, আগামী কয়েকদিন আপনারা দেখবেন যে আলোচনা হবে, এবং আলোচনা হওয়ার পর কিছু ধরপাকড় হবে, একসময় সবাই জামিন টামিন পেয়ে চলে যাবে, কোনো কিছুই হবে না। এ ধরনের উদাহরণ আমরা অতীতে দেখেছি। এবার কি হবে? এবার কি বিচার হবে? দেখুন, এ ধরনের বলা হচ্ছে কি ওই লোকটা খারাপ, ওই লোকটা ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন, ওই লোকটা কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, উনি আমাদের নবীর বিরুদ্ধে, অনেক কিছু হতে পারে, আমি কোনোটাই কিন্তু অস্বীকার করছি না। কিন্তু সে লোকটা যা কিছুই বলুক না কেন, তাকে হত্যা করার অধিকার কি আমার আপনার আছে? আমাদের ধর্মও কি আমাকে সে হত্যা করার অধিকারটা দিয়েছে? আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন, সেই ধর্ম কি বলে যে তুমি আরেকজন লোককে তোমার ধর্মের বিরুদ্ধে বলার কারণে অথবা তোমার বিশ্বাসের বিরুদ্ধে বলার কারণে তাকে তুমি নিজে হাতে হত্যা করতে পারো? এটা বলে? অথবা অন্য কোনো যে সমস্ত দেশে ব্লাসফেমি একটা আইন আছে, কিন্তু যেমন পাকিস্তানি এই আইনটা আছে, যদি আপনি ইসলামের বিরুদ্ধে কিছু বলেন তা আপনার বিরুদ্ধে ব্লাসফেমি আইনে শাস্তি দেওয়া যাবে। কিন্তু পাকিস্তানেও কি বলবে যে ব্লাসফেমি আইন আছে, তুমি আইনের শরণাপন্ন না হয়ে তুমি নিজেই তাকে হত্যা করে ফেলো? বলবে না। পৃথিবীর কোনো দেশ এইটাকে আপনি অনুমোদন দেবে না যে আপনি তাকে হত্যা করেন। আমি দেখলাম, দেখছি যে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রচারণা চলছে। কেউ বলছে সে কত বড় বুজুর্গ লোক ছিলেন, তিনি ধর্মটাকে কি সুন্দর করে বিশ্লেষণ করতেন, এগুলি বলছেন যা নাকি ওই ঘরানার লোক। আবার কেউ বলছেন সে কীভাবে নাস্তিক ছিলেন, অথবা সে কীভাবে একই সঙ্গে খ্রিস্টান ছিলেন, একই সঙ্গে হিন্দু ছিলেন, ইহুদি ছিলেন, অনেক কিছু নাকি ছিলেন তিনি, এগুলি বলছে। আবার কেউ কেউ বলছে তিনি নাকি শয়তানের পূজারী ছিলেন। দেখেন ভাই, এর কোনটা উনি ছিলেন এটা কিন্তু বিচার করার দায়িত্ব আমার আপনার না। এবং যদি উনি এই সবগুলি হয়ে থাকেন, তারপরেও কি তাকে আপনি হত্যা করতে পারেন? এই হত্যা করার অধিকার কি আপনাকে কেউ দিয়েছে? রাষ্ট্র দেয়নি, সরকার দেয়নি, আপনার ধর্ম দেয়নি, আপনার সমাজ দেয়নি। তাহলে আপনি কি? আপনি কে? আপনি হয় রাষ্ট্রের নাগরিক, অথবা আপনি সমাজের একজন নাগরিক, অথবা আপনি একজন ধর্মের অনুসারী। কেউ তো আপনাকে এই অধিকার দেয়নি। তাহলে কিসের বলে আপনি তাকে দিনে দুপুরে কুপিয়ে মেরে ফেললেন? অনেকে বলেছে সেখানে
কালকে একটা নিউজ দেখলাম যে তারা নাকি সকালে তারা মিলে মিটিং করেছিল, কয়েকজন মিলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে ওখানে আক্রমণ করবে, এবং দুপুর 2:30টার সময় তারা ওখানে আক্রমণ করছে। তো এই মিটিংটা কারা ছিল, কারা সিদ্ধান্ত নিল, এটা তো খুঁজে বের করে কোনো সমস্যা নয়। আগের বার দেখেছিলাম কিন্তু ওই যে রাজবাড়ির ওই পীরের যে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিল, সেখানেও কিন্তু আগে একটা মিটিং করেছিল। সেই মিটিংয়ে দেখেছিলাম জামাতের একজন, ওখানকার জামাতের যে স্থানীয় লিডার উনিও ছিলেন। দেখুন এখানে জামাতের কথাটা কিন্তু আমি ইন্টেনশনই বললাম। কেন বললাম জানেন? বললাম হলো এই কারণে যে এই যে পীরতন্ত্র একটা আছে, বাংলাদেশে আছে, অনেকে সুফি পীর, সুফিবাদ, এগুলো অনেক ধর্মের অনেকগুলো ধারা কিন্তু পৃথিবীতে আছে। এখন কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বিচারের দায়িত্ব আপনারও না, আমারও না। যারা পীরতন্ত্রে বিশ্বাস করেন এটা তাদের বিশ্বাস, যারা বিশ্বাস করেন না এটাও তাদের বিশ্বাস। আমার কোনো বিশ্বাস নিয়ে কোনো কথা নেই, এটা যার যার বিশ্বাস। কিন্তু আমাদের দেশে পীরতন্ত্রের বিরোধী কারা? আমাদের দেশে পীরতন্ত্রের বিরোধী জামাত কিন্তু পীরতন্ত্রে বিশ্বাস করে না, এবং এই যে সুফিবাদ, তারপরে যে আপনার বাউল সঙ্গীত, এই সমস্ত ধারায় কিন্তু জামাত ইসলাম বিশ্বাস করে না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যখন নাকি এই ধরনের মাজার ভাঙা শুরু হয়ে গেল, বিভিন্ন এই ধরনের ঘটনার সঙ্গে কিন্তু অনেকে জামাতের সংশ্লিষ্টতা দেখেছিলেন, এবং জামাতের এক ধরনের প্রশ্রয় কিন্তু এই সমস্ত ভাঙাভাঙির মধ্যে ছিল। এখন এটাও সেরকম তা কিন্তু আমি বলছি না, কিন্তু আমি কেবল এটা বলছি যে এদের বিরুদ্ধে যে সংঘবদ্ধ শক্তিটা প্রকাশিত, যে তারা পীরতন্ত্রে বিশ্বাস করে না, তাদেরকেও দিকে একটু তাকানো দরকার আছে। কারণ আক্রান্ত তো কেবল এরাই হচ্ছে। ওই যে সুফিবাদী যারা আছেন, যারা বাউল সঙ্গীত করেন, যারা পীরতন্ত্রে বিশ্বাস করেন, তারা কিন্তু কাউকে আক্রমণ করছে না, তারা আক্রান্ত হচ্ছে। কেন আক্রান্ত হবে? ওই ভদ্রলোকটা এই যে মানে মিটিং হলো, তারপরে আমরা দেখেছি যে মোটামুটি কয়েকটা আইডি থেকে, সোশ্যাল মিডিয়া থেকে ওই ভদ্রলোকের একটা ভিডিও ছাড়া হয়েছে, কয়েক সেকেন্ডের ভিডিও, এবং সেই ভিডিওতে কিছু কথা বলা হয়েছে যে কথাগুলো নাকি ইসলাম বিরোধী কথা, এবং সেই ভিডিওটা অনেক আগের। এই ভিডিওটা আমিও দেখেছি 2-3 বছর আগের, 2-3 বছর, আমার মনে হয় 4-5 বছর আগের ভিডিও হবে। কারণ ওখানে দেখলাম এই ভদ্রলোকের, এই যে পীর সাহেব যিনি আছেন, নাম হলো শামীম রেজা, তার এমনি ওরফে জাহাঙ্গীর বাবা, এরকম অনেকের নামে ডাকতো আর কি। তো এই শামীম রেজার এখন যে ছবিটা আমি দেখি, সর্বশেষ ছবি, এখানে দেখেছি যে চুল, দাড়ি, গোঁফ সব পাকা এবং অনেক লম্বা। কিন্তু যে ভিডিওটা দেখলাম, ওই ভিডিওতে দেখা গেলো সে অনেক ইয়াং, তার মানে অনেক আগের ভিডিও। তাহলে যদি ওটা যদি ধর্মের অবমাননা হয়ে থাকে, একটা কথা ভাবুন আপনারা, তাহলে অনেক আগের ভিডিও, সেই ভিডিওতে আগেই ছড়ানো ছিল, এতদিন তো মানুষের কোনো সমস্যা হয় নাই, হঠাৎ করে এখন কেন খুব পরিকল্পিতভাবে 7-8টা অ্যাকাউন্ট থেকে, সোশ্যাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই দিনে ছড়ানো হলো? এর কারণটা কি? এর কারণটা হলো উস্কে দেওয়ার জন্য একটা হুজুগ তৈরি করা হলো। এই হুজুগটা কারা তৈরি করলো? আমাদের আইটি যারা বিশেষজ্ঞ আছে তাদের পক্ষে কিন্তু এটা বের করা খুবই সহজ, যে এই অ্যাকাউন্টগুলো কোথায় করেছে। অ্যাকাউন্টগুলো কিন্তু এখনও আছে। আমি নিজে একটা অ্যাকাউন্ট দেখলাম, কি সত্যের সন্ধানে ফিলিপনগর, এবং সেখানে আমি যে সমস্ত কথা পড়লাম, একটা চিজ দেখলাম, আপনার মানে একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে এই যে পীর ছিল জাহাঙ্গীর সাহেব, শামীম রেজা, তার জানাজা হচ্ছে, এবং জানাজা কেন হচ্ছে এটা নিয়েও অনেক অশ্লীল ভাষায় গালাগালি আমি একটা ভিডিও কিন্তু দেখলাম ওর মধ্যে। এবং আরেকটা দেখলাম যখন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেটাকে জাস্টিফাই করে কিছু কথা বলা হচ্ছে। আবার আরেক জায়গায় দেখলাম যে এই ধরনের বাড়িঘর জ্বালিয়ে এবং তাকে মেরে ফেলাটা নাকি আমাদের ফরজ কাজ, সেই ধরনের উস্কানিও কিন্তু ওই পোস্টে, ওই যে সত্যের সন্ধানে ফিলিপনগর, এটাতে আমি পেলাম। আপনারাও দেখতে পারেন, আমি আপনার ছবিটা দিয়েও দিচ্ছি, দেখেন আপনারা এগুলো। তো এই জিনিসগুলো আমরা কিন্তু দেখেছি। তাহলে এগুলো কারা ছড়ালো, তাদের খুঁজে বের করেন। এটা তো খুঁজে বের করতে হবে, না হলে আপনি আগামীতে আবার ঘটবে। আজকে ফিলিপনগর হলো, কালকে আরেক নগরে হবে, এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। বাংলাদেশের অনেক এলাকায় কিন্তু এই ধরনের পীর, এই ধরনের বাউল, এই ধরনের ঘটনা কিন্তু আছে। তো সেগুলিকে আপনি এভাবে নিজের হাতে আইন তুলে নেবেন। সরকারের ভূমিকাটা কি? আমি মনে করি আমাদের এই বর্তমান যে বিএনপি সরকার এসেছে, এই বিএনপি সরকার একজন অত্যন্ত, আমি মনে করি যে খুবই করিতকর্মা এবং খুবই করিতকর্মা বলবো না, খুবই প্রাজ্ঞ একজন ব্যক্তিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, মিস্টার সালাউদ্দিন আহমেদ। কিন্তু সালাউদ্দিন সাহেব কাজের লোক, কোনো সন্দেহ নেই, কিন্তু উনি কি ওনার কাজটা করছেন? উনি তো অন্য কাজ দিয়ে ব্যস্ত।
উনি এখন সংবিধান নিয়ে ব্যস্ত, উনি জুলাই সনদ নিয়ে ব্যস্ত, যেগুলো নাকি ভার্চুয়ালি আইনমন্ত্রীর কাজ। ওই কাজগুলো মনে হচ্ছে যে উনিই করছেন। কিন্তু কালকে দেখলাম যে আইনমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করেছেন এই বিষয়গুলি ব্যাখ্যা করার জন্য। আইনমন্ত্রী তো খুবই ক্যাপেবল লোক, তো একজন ক্যাপেবল লোক থাকতে সেই কাজে সালাউদ্দিন আহমেদ সাহেবকে হস্তক্ষেপ করতে হবে কেন? উনি বরং ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকুন। উনি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকটু সিরিয়াস হইতেন তাহলে কিন্তু এই গত 2 মাস দেশের মানুষ টের পেত যে আইন শৃঙ্খলাটা কতটা শক্ত আছে। উনি এদিকে মনোযোগ দিতে পারেন নাই বলে আমার ধারণা। আমি ওনাকে রিকোয়েস্ট করব, ভাই এদিকে একটু নজর দেন, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু ওই জুলাই সনদ গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু ওটা করার জন্য আইনমন্ত্রী আছেন, উনি যথেষ্ট বুঝেন, যথেষ্ট ব্যাখ্যা করতে পারবেন। আপনাকে সব কাজে যেতে হবে এরকম কোনো প্রয়োজন নেই, আপনি এখানে থাকেন একটু। আজকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি স্ট্রং হতো তাহলে সারা দেশে কিন্তু যে পুলিশের ভেঙে যাওয়া মনোবল সেটা ফিরে আসতো। এবং ওনাকে তো আমি দেখলাম না গত 2 মাসে যে আইন শৃঙ্খলা নিয়ে ওনাকে খুব ব্যতিব্যস্ত হতে অথবা কোনো ভূমিকা রাখতে। আপনি পারলেন কি পারলেন না সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনি চেষ্টা করছেন কিনা। কয়েকজন মন্ত্রীকে দেখছি, যেমন শিক্ষামন্ত্রী আছেন মিলন সাহেব, উনি কিন্তু দৌড়াদৌড়ি করছেন, এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন, কিছু কাজকর্ম করছেন, কোথাও কোথাও ভুল করছেন। ওনার ভুলগুলোর আমিও সমালোচনা করছি, এগুলো সবই ঠিক আছে, কিন্তু উনি কিন্তু দৌড়াদৌড়িটা করছেন। তো স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি কিন্তু এখন পর্যন্ত দেখিনি যে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য কোনো দৌড়াদৌড়ি করতে। তাহলে কীভাবে হবে ভাই? এই কাজগুলি করতে হবে। এবং আমি মনে করি যে এই ঘটনার জন্য দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে, যা দেখে পরবর্তী সময়ে যারা এই ধরনের অপকর্ম করার কথা চিন্তা করেন তারা যেন একটু ভাবেন যে এগুলি করতে গেলে আমার কিন্তু এই দুরবস্থায় পড়তে হবে। প্রিয় দর্শক, আমি জানি না কী হবে, তবে আমি সবাইকে বলবো যে ওনার যে কর্মকাণ্ডটা সেটা ঠিক ছিল কি বেঠিক ছিল, ওনার ধর্মের জন্য উনি কতটা ক্ষতিকর ছিল কি ছিল না, এই আলোচনাগুলি এখন জরুরি না। জরুরি হলো যে আইন নিজের হাতে তুলে নেওয়াটা শাস্তিযোগ্য অপরাধ কিনা। যদি শাস্তিযোগ্য অপরাধ হয় সেই শাস্তি আমরা কতটা কনফার্ম করতে পারলাম, এটা হলো জরুরি কাজ। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।